একটা শীর্ষ একটা খাঁজ, একটা একটা শীর্ষ একটা খাঁজ, তাহলে দুইটা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল বলতো? কম্পাঙ্ক ইকুয়াল টু n/t। তাহলে n এর মান 2, t এর মান 0.025, যা হয় তা। যা হয় তা। আশা করি বুঝতে পেরেছ। ই ও এইচ কে দশায় কই? ই এবং এইচ না, বিপরীত দশা, একজন উপরে একজন নিচে। তারপর হচ্ছে বিস্তার 1 মিটার, সত্য কথা। কারণ কি বলতো, বিস্তার মানে এখান থেকে এই পুরাটা, তাহলে এটা অর্ধেক হচ্ছে 0.5, তার অর্ধেক হচ্ছে 0.5। তারপর আসো বেগ 160, তাহলে কম্পাঙ্ক আছে ল্যামডা আছে। ল্যামডা কি বলতো? এ বির মান 200, তাহলে এ থেকে ল্যামডার মান, এ বি মানে কি λ/2, তাহলে ল্যামডার মান হবে 200 কে দ্বিগুণ করলে 400। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আসো শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য কৃত্রিম মাধ্যমের প্রয়োজন। শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন। কঠিন বায়বীয় অস্থিতিস্থাপক জড় নাই, স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন। স্পষ্ট লেখা আছে, স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্যে শব্দ ট্রান্সফার হবে। তারপরে আসো, তারপরে কি বলছে? দৃশ্যকল্প 1-এ একটি সরল দোলক দেওয়া আছে। দেখো এই যে তোমার সৃজনশীল শুরু হয়ে গেল। একটি সরল দোলক দেওয়া আছে, পি সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার। দোলকটি এত অভিকর্ষ সম্পন্ন স্থানে দুলতে দেওয়া হলো। কোন মাধ্যমে? কোনো মাধ্যমে সঞ্চালিত দুটি উৎস কর্তৃক তরঙ্গ নিয়ে আলোকপাত করা হলো। আচ্ছা, তাহলে আমাকে বলছে দৃশ্যকল্প 1-এর পি এর দোলনকাল নির্ণয় করো। দৃশ্যকল্প 1-এর পি এর দোলনকাল নির্ণয় করো। তাহলে পি এর যদি আমি দোলনকাল বের করতে চাই, তাহলে সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো এল দেওয়া আছে কত? পি এর যদি আমি দোলনকাল বের করতে চাই, তাহলে সুতার দৈর্ঘ্য কত দেওয়া আছে একটু খেয়াল করো। সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, কি দেওয়া আছে ভালো করে বুঝো। প্রথমে 1-এর দোলনকাল বের করতে চাই, দৃশ্যকল্প 1-এ মানে একটি সরল দোলক, এল এর মান দেওয়া আছে 99 সেন্টিমিটার, তাহলে 0.99 মিটার। জি এর মান দেওয়া আছে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন জানি মনে হইতেছে সরল দোলক দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। এবার 2π√, একদম সহজ, 0.99 বাই কত? 9.8। পারা যাবে না? এখানে মান বসাই দিলে হুবহু হয়ে যাবে। গতে বলছে চিত্র এ ও বি এর পর্যায়কালের তুলনা করো। এ আর বি এর পর্যায়কালের তুলনা করতে বলছে। কোন মাধ্যমে সঞ্চালিত দুটি উৎস কর্তৃক সৃষ্ট তরঙ্গ নিয়ে আলোকপাত করা হলো। আচ্ছা, তাহলে আমাকে বলছে এ ও বি এর পর্যায়কালের তুলনা করো। তাহলে একটু খেয়াল করো, এ আর বি এর পর্যায়কালের তুলনা করতে চাই, তাহলে এ এর পর্যায়কাল কত? তাহলে টি এর মান কত? টি এর মান হচ্ছে ল্যামডা বাই কত? ভি। ল্যামডার মান কত বলতো? এস বাই কত? এন বাই ভি। তাহলে এস বাই কত? এন ভি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কি করি বলতো, টি এ আর টি বি যদি করতে চাই, তাহলে কি লেখা যাবে বলতো? এস এ এন এ ভি এ, এস বি, তারপরে কি হবে বলতো? এন বি, উল্টা লিখছি মানে, সরি। টি এর সাথে এস এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে এস এ, তাহলে ভিবি এন বি, আর নিচে কি হয় বলতো? এন এস বি ভি এ। তাহলে কি লিখতে পারি বলো? তাহলে এখানে আমরা কি করতে পারি? এস এ এস বি সমান, এই যে দেখো দুইটার সমান, দুইটার বেগের কথা কিছু বলেনি, তার মানে একই মাধ্যমে বেগও সমান। একই মাধ্যমে বেগও সমান, তাহলে সেই ক্ষেত্রে শুধু কি হবে বলতো? কম্পাঙ্ক ভিন্ন। কম্পাঙ্ক ভিন্ন হওয়ার কারণে ল্যামডা ভিন্ন, তাহলে ল্যামডা ভিন্ন হইলে তাহলে কি হয় বলতো? তাহলে আমরা এখান থেকে কেটে দিলাম, বি এ বি বি কাটা, এস এ এস বি কাটা, তাহলে এন বি এর মান কত? কয়টা স্পন্দন দিচ্ছে দেখো তো? একটা, দুইটা আর একটা, তাহলে কি হবে বলতো? এন বি এর মান 1 আর এটা হচ্ছে 2, তার মানে টি এ ইস টু টি বি এর মান কত বলতো? 1:2। বুঝছো কিনা দেখো? দেখো তো, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নটা, বুঝতে পেরেছো কিনা জানো? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নটা, বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও।
চলো এগিয়ে গেলাম। আচ্ছা, এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের। এই যে দিলাম তোমাদেরকে, এই দুইটা কোশ্চেন থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। কি চাইছে দেখো, প্রথমে আসো। প্রথমে আমাকে প্রশ্ন করছে দৃশ্যকল্প এর 1 নম্বরে এ আর বি, এ বি আর সি ডি সমান, বেগ ভিন্ন। মনে রেখো, দৃশ্যকল্প 1 অনুসারে কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে 250 হার্জ। কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে 250 হার্জ। তাহলে কি কি দেওয়া আছে আগে তোমরা দেখো। তাহলে প্রথমটা, দুইটা দূরত্ব যেহেতু সেম, প্রথমটার কম্পাঙ্ক যদি চিন্তা করি, F1 যদি চিন্তা করি, V1 বাই কত বলতো, λ1। তাহলে V1 এর মান কত, V1 আসলো হচ্ছিল কত, V1 বাই λ1। V1 এর মান থাকলো S এ, λ1 এর মান কত, S বাই N1। তাহলে কি লিখতে পারি, V1 N1 বাই কত, X। তাহলে V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 400। কয়টা স্পন্দন, একটা, দুইটা, তিনটা। তাহলে 3 বাই কত, X। তাহলে কত হবে উপরে, 1200 বাই X। কথা বুঝতে পারছো? অনুরূপভাবে যদি আমি F2 বের করতে চাই, অনুরূপভাবে অ্যাগেইন আমি যদি F2 বের করতে চাই, তাহলে কি হবে বলতো, V2 N2 বাই X। কারণ দূরত্ব সেম, এটাকে আমরা X ধরে নিলাম, ধরি এটা X। তাহলে কি দাঁড়াইলো বলতো, V2 মান কত দেওয়া আছে 350, N2 মান কত দেওয়া আছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, 4 বাই X। তাহলে কত, 1400 বাই X। প্রশ্ন মতে কি বলতো, ডেল এফ এর মান দেওয়া আছে কত বলতো, 250। ডেল এফ মানে কি বলতো, F2 বড় আর F1টা কি ছোট। তাহলে F2 মাইনাস F1 ইকুয়াল টু 250। F2 এর মানটা কত দেওয়া আছে, F2 এর মান 1400 বাই X। আর F1 এর মান কত দেওয়া আছে, 1200 বাই কত, X ইকুয়াল টু 250। তাহলে X এর মান বের করবো এখান থেকে। X এর মান বের করে যে কোনো একটাই বসাই দিবা, কম্পাঙ্ক পেয়ে যাবো। বুঝছো কিনা আমাকে জানো। দেখো তো, এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। বুঝতে পেরেছো কিনা আমাকে জানো। অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, এত গুরুত্বপূর্ণ অঙ্ক আমি বুঝায় শেষ করতে পারবো না তোমাকে। এটা কি 330 মিটার পার সেকেন্ড এভাবে করা যায় না? ক্যাপিটাল টি কি ল্যামডা বাই ভি লিখছেন? ক্যাপিটাল টি ল্যামডা বাই ভি লিখেছি কিনা? ক্যাপিটাল টি, আগের স্লাইডে যাওয়ার সুযোগ নেই আমার। ক্যাপিটাল টি ভি ইকুয়াল টু সূত্র কি বলো? আগে একজন প্রশ্ন করছিল ক্যাপিটাল টি কি লিখছি কিনা। ভি ইকুয়াল টু সূত্র কি, এফ ল্যামডা। তাহলে সেই ক্ষেত্রে ল্যামডা বাই কত, টি। তাহলে টি এর মানটা কি হবে, ল্যামডা বাই ভি। বুঝছো কিনা? তাহলে ল্যামডার মান কত আবার, এস বাই এন। তাহলে এস বাই কত বলো তো, এন বাই ভি। তাহলে এস বাই এন ভি। বুঝতে পারছো, আগেরটাই ভাবে লিখছিলাম। বুঝছো তোমরা বাচ্চারা? এটা গরু পারবা। ঘোড়ায় বলছে দুই তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক লেখচিত্র অঙ্কন করো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্কের লেখচিত্র যদি অঙ্কন করতে চাই, তাহলে এটা ঘ নাম্বার। ভি ইকুয়াল টু সূত্র কি বলো, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বনাম কি বলতো, কম্পাঙ্ক। তাহলে ল্যামডার সাথে এফটা কি বলতো, ব্যস্তানুপাতিক। তার মানে গ্রাফটা এরকম হবে, এরকম ব্যস্তানুপাতিক গ্রাফ, প্যারাবোলা গ্রাফ। ঠিক আছে, তুমি মানগুলি বসাই দিবা। কম্পাঙ্ক এক্স অক্ষ, এটা কি বলতো, তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক। তাহলে এদিকে ল্যামডা দিবা, এদিকে কম্পাঙ্ক দিবা। তাহলে এখানে মান বসাইলে গ্রাফটা কি হবে বলতো, এখানে মান বসানোর পরে দেখবা গ্রাফ যোগ করে এরকম হয়েছে। তুমি যাও, তুমি কাজ শেষ করো, কাজ করো। প্রবলেম হলে একটু লাইভে দেখো, প্রবলেম হলে চলে এসো। আশা করি বুঝতে পেরেছ।
ওকে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আমরা ক্লাস শেষে কমেন্টে রিপ্লাই দিব না। হ্যাঁ, ওকে। তারপরে আসো, এই প্রশ্ন গেল কম্পাঙ্ক পর্যায়কাল ব্যস্তানুপাতিক, মনে আছে তো? কম্পাঙ্ক আর পর্যায়কাল কি হয় বলতো? ব্যস্তানুপাতিক। আমরা জানি ভি ইকুয়াল টু কত বলতো? কম্পাঙ্কের সূত্র কি? এন বাই টি। আর টি এর সূত্র কি বলতো? এন টি বাই এন। তাহলে এই দুইটা একসাথে করলে কি বলতো? এফ ইকুয়াল টু 1/t। তার মানে কি বলতো? কম্পাঙ্ক পর্যায়কালের ব্যস্তানুপাতিক বলা যায়, তবে ব্যস্তানুপাতিক থেকে বিপরীত রাশিটা বিষয়টা মোর অ্যাকুরেট হয়। হ্যাঁ, এই কে এর মান 1 ধরে লেখা যায় না এরকম না, তবে ডিরেক্ট কি বিপরীত রাশি। তারপরে আসো বলছে তরঙ্গের দৈর্ঘ্য বনাম কম্পাঙ্কের লেখচিত্র। এই যে মাত্র যেটা বললাম আর কি, আমরা মাত্র বললাম, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ঠিক আছে, তোমরা এটা একটু পড়ে নিও। তারপর বলছে এক্স রে কম্পাঙ্ক নির্ণয় করো। মনে রাখবা এক্স রে কি বলতো? আলফা বিটা গামা রশ্মি, মনে আছে তোমাদের? আলফা বিটা গামা, সরি এক্স রে মনে আছে তোমাদের? তাড়িৎ চুম্বক তরঙ্গ কয়টা ছিল মনে আছে? 7টা তরঙ্গ ছিল। রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছিল কি বলতো অবলোহিত, তারপরে কি বলতো দৃশ্যমান আলো, তারপরে কি বলতো অতিবেগুনি রশ্মি, তারপরে কি এক্স রশ্মি, তারপরে কি গামা রশ্মি। তাহলে এক্স রশ্মি আলোর বেগে চলে, মনে রাখবা এক্স রশ্মি আলোর বেগে চলে। তাহলে সেই ক্ষেত্রে এক্স এর কম্পাঙ্ক চাইছি, তাহলে কম্পাঙ্কের সূত্র কি বলতো? এক্স এর কম্পাঙ্কের সূত্র কি হবে? এফ ইকুয়াল টু ভি ল্যামডা। তাহলে ভি এর মান আলোর বেগ 3 × 10⁻⁴ কত? 8। আর ল্যামডার মান মনে রাখতে হবে অ্যাংস্ট্রম। ল্যামডার মানে মনে রাখবা 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলতো? 10⁻10। এখান থেকে কম্পাঙ্কের মান বের করা যাবে, আশা করি প্রবলেম হবে না। 10⁻10 সরি 10⁻10 মিটার মান বসাই দিব। এটা 18 হবে, এটা 18 হবে, 8 না, এটা 18। হ্যাঁ, তারপরে আসো একটি পাহাড় থেকে এত মিটার দূরে দাঁড়িয়ে ছেলে জোরে চিৎকার করলো, বায়ুর তাপমাত্রা এত ছিল, 0°C তাপমাত্রা, বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে। খেয়াল করো, তোমরা নর্মালি শব্দের বেগ কি কিছু না দেওয়া থাকলে তোমাদের বই 330 লেখা আছে, সেহেতু তোমরা এখানে 330ই বসাবা। কিন্তু যদি কখনো 32 দেওয়া থাকে তাহলে তোমার কিন্তু নর্মালি অঙ্ক করা যাবে না, তখন তুমি তোমার মতো করে সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। ভি ইকুয়াল টু √, কত 15 + 273 বাই কত 273 গুণন কত কত বলতো 332। তাহলে এখানে মান বসাই দিব। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আসো 330 দিলে মিলে 32 মিলে না? তাহলে হয়তো ভুল আছে। ঠিক আছে, তাহলে সেটি কত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাবে? 20 মিটার দূরে দাঁড়িয়ে আছে, তাহলে কত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পারবো না? টি ইকুয়াল টু কি বলতো 2D বাই কত ভি, মনে আছে? মান বসাই দিবা। তারপরে আসো সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। শব্দ বিস্তারে অভিমুখ লম্ব হয়। আমরা বলছিলাম সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য বলতে তীব্রতার সংজ্ঞার মধ্যেই বলা হয়েছে লম্বভাবে যে শব্দ যাবে, সেজন্য অভিমুখ লম্বভাবে হয়। শব্দের কম্পাঙ্ক কি হবে? বেশি হবে। পর্যাবৃত্ত কম্পনের ফলে উৎপন্ন হবে। তার মানে সবগুলোই সঠিক এখানে। শব্দ বিস্তারের অভিমুখে সুরযুক্ত শব্দ তো যে কোনো শব্দ হইতে পারে, কিন্তু সুরযুক্ত শব্দ হইতে হলে 3টা বৈশিষ্ট্য লাগবে: তীব্রতা, গুণ বা জাতি। তীব্রতার সংজ্ঞার মধ্যে লম্বভাবে এই কথাটা উল্লেখ আছে, সেজন্য আমরা এটা ধরলাম। শব্দের কম্পাঙ্ক বেশি হইতে হবে, কম হইলে কিন্তু শব্দ শুনতেই পাবো না ঠিক মতো। তারপরে পর্যাবৃত্ত কম্পনের ফলে উৎপন্ন হয়। সত্য কথা। নিচের কোন তরঙ্গে শুধু প্রতিক্রিয়া অনুভব করা যায়? আমরা বলছিলাম মুখস্থ ওয়েভ ফাংশন, বইয়ের মধ্যে একটা লাইন লেখা আছে, ওয়েভ ফাংশনে শুধু প্রতিক্রিয়া অনুভব করা যায়, এটা মনে রাখবা। বাতাসের শব্দের বেগ নিচের কোনটির বর্গমূলের ব্যস্তানুপাতিক বলতো? বাতাসের শব্দের বেগ, ঠিক আছে, তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। আর কি? স্থিতিস্থাপক চাপ, গামা পি বাই রো। ভি ইকুয়াল টু সূত্র একটা ছিল √, গামা পি বাই কত রো। তাহলে শব্দের বেগ কি বলতো? ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু প্রায় তোমরা পরীক্ষায় মিস করো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা এই সূত্রটা, এটা একটা সূত্র আছে, তোমরা যদিও সব কিছু জানো না, তোমরা আপাতত এতটুকুই জানো। শব্দের বেগ চাপ আর ঘনত্বের অনুপাতের ব্যস্তানুপাতিক। চাপ আর ঘনত্বের অনুপাতের সমানুপাতিক আর কি। চাপের ব্যস্তানুপাতিক সমানুপাতিক আর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা। তারপরে আসো কিউ ইকুয়াল টু 20°C। কিউ তো না, এটা থিটা হবে আর কি। থিটা ইকুয়াল টু 20°C। তাহলে আমাকে প্রশ্ন করছে উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব 30 মিটার। উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠ, তাহলে এই পুরাটা হচ্ছে 30 মিটার। এই পুরা যে দূরত্ব দেওয়া আছে এটা 30 মিটার। তাহলে এটা 16.5, 17, 17 3 20,
তাহলে এটা কত বলতো 10। আচ্ছা, উৎস হতে প্রতিফলক শব্দ যেতে কত সময় লাগবে? এস ইকুয়াল টু কত বলতো ভিটি। তাহলে এখানে বি এর মান কেমনে বের করবো বলতো? 20 প্লাস কত 273 বাই কত 273 গুণন কত 330। এখান থেকে মান বের করে এখানে বসাই দিবা, তাইলে কিন্তু কত সময় পর টি ইকুয়াল টু এস বাই বি 30 বাই ওই মানটা বসাই দিলে কত সময় পর এটা বুঝে ফেলবো। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আসো চিত্রের আলোকে শব্দের প্রতিধ্বনি সি বিন্দু থেকে শোনা যাবে না। শব্দের প্রতিধ্বনি সি থেকে শোনা যাবে না, কারণ কি বলতো 0°C 0.6 লাগবে। তার মানে এখান থেকে শোনা যাবে না। এখান থেকে ডি মিনিমাম বের করবো, পারবো না? এখান থেকে ডি মিনিমাম বের করো, ডি মিনিমাম বের করবো, পারবো না? ডি মিনিমাম বের করবা, ডি মিনিমাম বের করবা। ডি মিনিমাম বের করলে আমরা কি পাবো বলতো? বি টি বাই কত 2। বি এর মান পাইবা, টি এর মান 0.1 বসাবো বা 2। ওটা দেখলে বুঝতে পারো কত থেকে শুনতে পাবা আর কত থেকে শুনতে পাবা না। হ্যাঁ, তারপরে আসো এ থেকে এ বিন্দু থেকে শুনতে এত সময় লাগবে। তাহলে এ বিন্দু থেকে শুনতে মানে কি বলতো? এ বিন্দু থেকে শুনতে কত বলতো? এটা 20 মিটার না? তাহলে সেই ক্ষেত্রে টি এর মান সূত্র কি? 2d বাই কত বলতো ভিএস। পারা যাবে কি যাবে না? অবশ্যই পারবো আশা করি। তারপরে আসো, রাতুল একটি প্রাচীর থেকে 18 মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে প্রাচীরের দিকে এগিয়ে যায়। ওই দিন বায়ুর তাপমাত্রা পানিতে শব্দের বেগ দেওয়া আছে এবং এত ছিল। মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত? 1.6 মিটার। আচ্ছা, পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। শব্দের বেগ দেওয়া আছে, তাহলে মানে শব্দের বেগ দেওয়া আছে, দেখো। তাহলে এখানে কার কার শব্দের বেগ দেওয়া আছে দেখো। এখানে কি কি দেওয়া আছে বলো আমাকে? বায়ুতে এবং পানিতে দেওয়া আছে। তাহলে বি অফ এয়ার দেওয়া আছে 350, বি অফ ওয়াটার দেওয়া আছে 1500 মিটার পার সেকেন্ড। তারপরে প্রশ্ন মতে ডেল ল্যামডা দেওয়া আছে 1.6 মিটার। তাহলে ডেল ল্যামডা মানে কি বলতো? যার বেগ বেশি তার ল্যামডাও বেশি, কারণ বেগের সাথে ল্যামডা সমানুপাতিক। তার মানে কি বলতো? ল্যামডা ওয়াটার মাইনাস ল্যামডা এয়ার ইকুয়াল টু 1.6। তাহলে বি ওয়াটার বাই কত কম্পাঙ্ক মাইনাস বি এয়ার বাই কত কম্পাঙ্ক ইকুয়াল টু 1/6। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কার মান বের করতে চাই বলতো? কম্পাঙ্ক বের করতে চাই, সেই ক্ষেত্রে বি ওয়াটার মাইনাস ভি এয়ার বাই কত বলতো 1.6। তাহলে এখান থেকে আমরা এফ এর মান বের করতে পারবো আশা করি। এফ এর মান বের করবো, সেই এফ এর মান যে কোনো একটা দুটার মধ্যে বসাই দিলেই ল্যামডার মান পাওয়া যাবে। ল্যামডা ওয়াটার বের করে ফেলা যাবে। আশা করি বুঝতে পেরেছো। রাতুল প্রাচীরের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়াইলে? অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। তুমি যদি আমাকে দুই একটা অঙ্ক কথা বলতে বলো, আমি হচ্ছে দোলকের অঙ্কের কথা বলছিলাম, এটা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে কি বলা হয়েছে দেখো। এখানে বলা হয়েছে আমার এই হচ্ছে রাতুল, এই হচ্ছে রাতুল, এই হচ্ছে সেই প্রাচীর। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত? 18 মিটার। টোটাল দূরত্ব 18 মিটার। তাহলে আমাকে বলছে কি বলতো? প্রাচীরের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়াইলে প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে এই রাতুল যদি প্রাচীরের দিকে দৌড় দেয়, তাহলে যেখান থেকে শব্দ করছে সেই শব্দ দূরত্ব হচ্ছে 18 মিটার। এখান থেকে শব্দ করার পর মনে করলা সে ডি পরিমাণ আগায় গেল, তাহলে শব্দ গেছে কত? শব্দ এখান থেকে করার পর শব্দ যাবে কত? 18, ফিরে আসবে কত? 18 মাইনাস ডি। শব্দ যাবে কত? 18, ফেরত আসবে কত? 18 মাইনাস ডি। এইটাই ইকুয়াল টু কত? ডিটি। সর্বোচ্চ বেগ যদি চাও তাহলে সেই ক্ষেত্রে 18 কত? 36। আর রাতুল যে আগায় গেল কত বেগে ধরলাম? বি রাতুল ইন্টু, যেহেতু সে সমবেগে, তাহলে বি রাতুল গুণন কত? টি ইকুয়াল টু বিএস ইন্টু কত? টি। তাহলে শব্দ শুনতে গেলে মিনিমাম যে টাইমটা লাগবে তখন বেগটা ম্যাক্সিমাম পাওয়া যাবে। শব্দ শোনার সময় টাইম যদি মিনিমাম বসাও, বেগ কি পাওয়া যাবে? ম্যাক্সিমাম পাওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে 36 ইকুয়াল টু কি লেখা যায় বলতো? বিএস প্লাস কত? বিআর ইন্টু কত বলতো? টি। তাহলে এখান থেকে যদি আমরা কি করি বলতো? হ্যাঁ, এখান থেকে আমরা কার মান চাইছিলাম? তো রাতুলের বেগ চাইছিলাম। তাহলে এখানে এরকম না করে আমরা মান বসাই দিই। 36 ইকুয়াল টু কত বলতো? ভিএস প্লাস ভিআর, সরি 36
মাইনাস ভিআর গুণন কত 0.1 ভিএস। ভিএস মানে কত বলতো? ভিএস মানে ভি সাউন্ডের বেগ মানে বায়ুতে শব্দের বেগ কত দেওয়া আছে 350 গুণন কত 0.1। তাহলে এখান থেকে ভিআর এর মান বের করতে পারবা কি পারবো না দেখো। বুঝছো কিনা দেখো। তুমি যদি আমাকে একটা অঙ্ক করতে বলতে বলো যে এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক বলো, তো আমি চোখ বন্ধ করে এই অঙ্কটার কথাই বলতে চাই। আমার কথা কি বুঝতে পেরেছ? একটা অঙ্ক করতে বললে চোখ বন্ধ করে আমি এই অঙ্কটার কথাই বলবো। তাহলে সর্বোচ্চ কত বেগে দৌড়াইতে গেলে টাইমের মান মিনিমাম লাগবে। কথা বুঝতে পেরেছ? আশা করি বুঝেছ। তারপরে আসো, কি চেয়েছিলাম আমরা তোমাকে? চিত্রের মধ্যে এ ও বি উচ্চদয় থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক দেওয়া আছে 6 হার্টজ। পি কিউ আর এম এন সমান, হ্যাঁ প্রতিধ্বনি বলা নেই, প্রতিধ্বনি ইউজ করা যাবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ এটা। না করলেও চলবে, রনি জনি লাগবে না। কূপের মুখ হতে পানি ছেড়ে দিলে, হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাই দিই তোমাদেরকে। এটা আমার গুরুত্বপূর্ণ মনে হয়, বোর্ডে আসার সম্ভাবনা কম, তারপরেও তোমরা একটু করে নাও। কনসেপ্টটা হচ্ছে, এটা হচ্ছে কি বলতো, একটা কূপের পৃষ্ঠ। এটা যদি কূপের পৃষ্ঠ হয় তাহলে এই উচ্চতাটা কত? এই উচ্চতাটা কত? এই উচ্চতাকে ধরলাম এইচ। আমাকে বলছে একটি কূপের মুখ হতে একটি পাথর ছেড়ে দিলে 12 সেকেন্ড পর পতনের শব্দ শোনা গেল। তাহলে 12 সেকেন্ড জিনিসটা কি আসলে? 12 সেকেন্ড জিনিসটা হচ্ছে এখান থেকে যখন আমি পাথরটা ছাড়ছি, তাহলে পাথরটা পড়তে T1 সময় লাগছে, শব্দটা আসতে T2 সময় লাগছে। তাহলে এই T1 আর T2 যোগ করলে 12 সেকেন্ড হয়েছে। তাহলে এখানে দুইটা, একটা হচ্ছে পাথর পড়তে সময়, পাথর তার ফেরত আসে নাই, তাহলে পড়ছে পাথর আর আসছে শব্দ। তাহলে এটা হচ্ছে কি বলতো, পরন্ত বস্তু, আর এইটা হচ্ছে কি বলতো, শব্দ। দুইটা একই দূরত্ব অতিক্রম করছে, বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে। কূপের ভেতরের তাপমাত্রা নির্ণয় করো। তাহলে বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে, তাহলে তাপমাত্রা বের করা যাবে না? যেহেতু বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে, তাপমাত্রা বের করার কোনো বিষয়। তাহলে সেই ক্ষেত্রে ভি সাউন্ড দেওয়া আছে, তাহলে সূত্র কি বলতো, ভি সাউন্ড বাই কত, ভি জিরো ইকুয়াল টু রুট ওভার কত থিটা প্লাস 273 বাই কত 273। তাহলে এখান থেকে থিটার মান ডিরেক্ট ডিগ্রি সেলসিয়াসে বের করতে পারবো। আশা করি বুঝতে পারছো, মাইনাসে আসবে। কূপের পানির দূরত্ব নির্ণয় করতে বলছে, তো সেই ক্ষেত্রে কূপের পানির যদি দূরত্ব বের করতে চাই, তাহলে T1 এর মান কত, রুট ওভার 2h বাই কত জি, আর T2 এর মান কত, h বাই কত vs। তাহলে এখানে যদি মান বসায় দাও, T1 এর মান কত, রুট ওভার 2h বাই কত জি প্লাস রুট ওভার h বাই কত বলতো vs ইকুয়াল টু 12। তাহলে এখানে মান বসায় দিলেই ঘটনা ঘটে যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি? তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি? এটা ক্যালকুলেশন করলেই মোটামুটি তোমরা পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। চলো আমরা একটু এগিয়ে যাই। শীতকালে চেয়ে গ্রীষ্মকালে বায়ুতে শব্দের বেগ বেশি হয় কেন? যদি প্রশ্নটা দুই রকম হইতে পারে, এরকম প্রশ্ন থাকতে পারে। এটা কিন্তু একটা ট্রিকি প্রশ্ন, এটা একটা ট্রিকি প্রশ্ন। এখানে কি হইতে পারে, প্রশ্নটা এরকম হইতে পারে যে শীতকালে বায়ুতে শব্দের বেগ বেশি কেন? যখন শীতকালের কথা আসবে, বায়ুতে শব্দের বেগ কি কথা বলো, সরি শীতকালের তুলনায় যখন আসবে কি গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি কেন, তখন তাপমাত্রার কনসেপ্ট আসবে। যখন কি বর্ষাকালের কথা আসবে, তখন আবার কি আর্দ্রতার কথা আসবে। ঠিক আছে, একটু মনে রাখবে। গ্রীষ্মকালে আসলে কিসের কথা আসবে, তাপমাত্রার কথা আসবে। যখন আমরা কিসের কথা বলবো বলতো, মানে বৃষ্টিকালে বর্ষাকালে বলবো, তখন আর্দ্রতার কথা আসবে। এটা একটু মনে রাখো, ঠিক আছে। তারপরে আসো, দীর্ঘ পাইপের এক পাশ থেকে অন্য পাশে এরকম টাইপের একটা অঙ্ক আছে, তোমরা জানো। হ্যাঁ, এরকম টাইপের একটা অঙ্ক আছে, এগুলি তোমরা বলতে পারবো, আমরা শেয়ার করে নিব না, একবার দেখে নিই। আশা করি মোটামুটি এই অঙ্কটা একটু লাগতে পারে তোমাদের।
দুটি স্প্রিং সিস্টেমে প্রথমটির ভর দেওয়া আছে, দ্বিতীয়টা বল ধ্রুবক দেওয়া আছে। এটা একটু একটু দেখে রাখো, তোমাদের একটু বলে রাখি, এটা আসার সম্ভাবনা কম, তারপরে দেখে রাখো। স্প্রিং এর মধ্যে তোমাদেরকে আমরা শিখেছিলাম স্প্রিং ইকুয়াল টু মাইনাস কে এক্স অথবা এফ ইকুয়াল টু কে এক্স, এরকম একটা অঙ্ক আছে। এফ এর মান যদি ওজন চিন্তা করি, একটা স্প্রিং এর কথা, একটা স্প্রিং এ যদি কোনো ভর ঝুলাই দাও তাহলে স্প্রিং ওজনের কারণে প্রসারিত হয়, তাহলে এফ কে এম জি ইকুয়াল টু কে এক্স, এরকম একটা কনসেপ্টে চিন্তা করতে পারো। তার মানে কি বলতো, এম আর কে পরস্পর কি সমানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করছে T1 T2 অনুপাত। আচ্ছা, T1 T2 অনুপাতটা কি হবে একটু বলে দিই তোমাদেরকে। টি ইকুয়াল টু সূত্র কি বলতো, 2 পাই রুট ওভার এল বাই জি অথবা 2 পাই রুট ওভার এম বাই কে। এই যে এইখান থেকে একটু চিন্তা করো, এই যে এক্স বাই জি এখানে লিখতে পারো এক্স বাই কত জি, তাহলে এম বাই কে আসবে কে। কথা বুঝছো না বুঝো নাই? আমার কথা কি বুঝতে পেরেছ? তাহলে এক্স বাই জি মানে এল বাই জি, এম বাই কে ভাবে চিন্তা করতে পারো। তাহলে টি এর সাথে এম এর সম্পর্কটা, টি এর সাথে এম এর সম্পর্কটা কি বলতো, বর্গমূলের সমানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি T2/T1 চিন্তা করি, তাহলে রুট ওভার কত বলতো, M2 বাই কত M1, তাহলে রুট ওভার M2 এর মানটা কত বলতো 4, M এর মান কত 1, তাহলে কি দাঁড়ালো বলতো 2:1। তাহলে T2:T1 ইকুয়াল টু 2:1। দেখো বুঝছো কিনা বুঝো নি? অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমাদের জন্য, কারণ এই টাইপের অঙ্ক এখন পর্যন্ত আসে নাই, তবে আসার সম্ভাবনা আছে। যেহেতু অলরেডি তোমাদের সেকেন্ড দোলকের টাইপের একটা অঙ্ক আসছে, সেহেতু এই অঙ্কটা একটু দেখে রাখতে পারো। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। কি কি লিখেছি বুঝতে পেরেছ? প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো। যারা জুমে যুক্ত হয়েছ, প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো। তারপর আসো, এটা তো আমরা জানি, এটাও করিয়ে দিচ্ছি, এটা লাগবে না তোমাদের। হ্যাঁ, স্প্রিংকে কেটে অর্ধেক করলে দোলনকাল কত হবে? তাহলে একটু মনে রাখবা, স্প্রিং এর কি বলতো, স্প্রিং এর কে হচ্ছে দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে কেটে অর্ধেক করলে কে কি হবে বলতো, দ্বিগুণ হবে। L/2 করলে কে দ্বিগুণ হবে, টি এর সাথে আবার কে কি মাত্র দেখাইলাম, এম বাই কে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে টি প্রপোর্শনাল 1/√2 হবে। টি প্রপোর্শনাল কি হবে বলতো 1/√2 হবে। কথা কি বুঝতে পেরেছ না বুঝো নাই? এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাও অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে আসো, আপাতত আমরা তরঙ্গ নিয়ে আর কথা বলতেছি না। আমাদের দুইটা চ্যাপ্টার নিয়ে তোমাদের জন্য, দুইটা চ্যাপ্টার নিয়ে আমাদের ভবিষ্যৎবাণী সবচেয়ে বেশি অঙ্ক করতে হবে। এক হচ্ছে তরঙ্গ, আর একটা হচ্ছে গতি। এই দুইটা চ্যাপ্টারই সবচেয়ে বেশি অঙ্ক করতে হয়, বাকিগুলি অঙ্ক কিন্তু খুব বেশি নেই। চলো আমরা এগিয়ে যাই একটু। 8 নম্বর চ্যাপ্টার একটু দেখি, অভিলম্ব প্রতিফলকের মধ্যবর্তী কোণ। তোমরা জানো 90 ডিগ্রি, সবচেয়ে সহজ চ্যাপ্টার এটা আমাদের। হ্যাঁ, সবচেয়ে সহজ চ্যাপ্টার এটা। তাহলে এখানে আমরা কি শিখছিলাম বলতো, অবতল দর্পণে লক্ষ্যবস্তুর কোণ অবস্থার জন্য অসৎ সোজা অত্যন্ত বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। অসৎ বিম্ব পাওয়া যায়, সোজা বিম্ব পাওয়া যায় এবং অত্যন্ত বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো, অসৎ সোজা অত্যন্ত বিবর্ধিত কোথায় রাখলে বলতো, অসীম থেকে, সেটা কোথায় বলতো, বক্রতা এই ফোকাসের ভিতর থেকে। লক্ষ্যবস্তু যখন কোথায় থাকে বলতো, ফোকাসের ভিতরে থাকে। ফোকাসের ভিতরে থাকে, ফোকাস থেকে শুরু করে ভিতরে। তাহলে ফোকাস থেকে ভিতরে বলতে ফোকাসে, তার মানে গ নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে, অত্যন্ত বিবর্ধিত গতে হয়। একটা বস্তুর উচ্চতা যা হয় বিম্ব দেখার জন্য তার দ্বিগুণ কি লাগবে বলতো, বিম্ব দেখার জন্য একটা বস্তুর উচ্চতা যা হবে বিম্ব দেখার জন্য তার দ্বিগুণ কি লাগবে বলতো, মানে অর্ধেক কি লাগবে, দর্পণ লাগবে। তাহলে 6 ফুট দেখতে হলে আমাদের কি লাগবে বলতো, কমপক্ষে 3 ফুটের কি লাগবে বলতো, ন্যূনতম দর্পণ প্রয়োজন হবে, 3 ফুটের দর্পণ প্রয়োজন হবে। এই অঙ্কটার দিকে নজর দাও, কি বলছে বলো। চিত্রে প্রতিফলন কোণ কোনটা বলতো, আপাতন কোণ কোনটা, প্রতিফলন কোণ কোনটা?
আপাতন কোণ এই যে এটা PMPON, আর প্রতিফলন কোণ কি হবে NOQ, তার মানে গ নাম্বার হবে প্রতিফলন কোণ। তারপরে ওপি রশ্মিটার নাম কি? ওপি রশ্মি বলতে কোনটাকে? এটাকেই বুঝাইছে ওপি রশ্মি। তাহলে ওপি রশ্মিটা কি বলতো? ওপি রশ্মিটা হচ্ছে আপতিত রশ্মি PM। আচ্ছা, এগুলি লাগবে না আশা করি, আমি শেয়ার করে নেবো, তোমরা একবার করে দেখে নিবা। হ্যাঁ, কোনটা না পারলে আমাকে বইলো, এটা একবার করে দেখে নিও। আমি একটা অঙ্ক করে দিতে চাই। আমাকে বলছে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব দেওয়া আছে, তাহলে ফোকাস দূরত্ব দেওয়া আছে মানে F দেওয়া আছে। 15 সেন্টিমিটার। দর্পণের সামনে দুটি দূরত্বে স্থাপন করা হলো দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে। দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে, তাহলে সেই ক্ষেত্রে ইউ এর মান দেওয়া আছে 25 সেন্টিমিটার আর U2 দেওয়া আছে 8 সেন্টিমিটার। উভয় অবস্থানের প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। কোন সূত্র? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। বের করতে পারবে না? অবশ্যই বের করতে পারবে। উভয় ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃত অবস্থান দেখো। ফোকাস দূরত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার, তাহলে f এর মান 15 সেন্টিমিটার, তাহলে 2f বা r এর মান কত? 30 সেন্টিমিটার। তাহলে 30 সেন্টিমিটার, তাহলে দূরত্ব রাখছি কোথায় বলতো? প্রথমে U1 ছিল 25 সেন্টিমিটার, তাহলে 25 সেন্টিমিটার, তাহলে এটা কি বলতো? ফোকাস এবং কিসের মাঝখানে বলতো? আর এর মাঝে। আর যখন ইউ এর মানটা কত? 8 সেন্টিমিটার, সেটা কি বলতো? 15 সেন্টিমিটার থেকে ছোট, সেটা কি বলতো? ফোকাস এবং মেরু মাঝে। তার মানে এটা কয় নাম্বার বলতো? 6 নাম্বার বিম্বটা, আর এটা হচ্ছে কি বলতো? 3 নাম্বার বিম্বটা। আশা করি পারবা, গুলি নিয়ে সমস্যা হবে না আশা করি। এই চ্যাপ্টার নিয়ে আমি মোটেই চিন্তিত না। আশা করছি তোমরা এই চ্যাপ্টারটা খুব সহজেই পারবা। এই চ্যাপ্টারটা নিয়ে মোটেই চিন্তিত না আমি। এই অঙ্ক, এটা জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাস্তব অবাস্তব বিম্বের পার্থক্য। তোমরা বাস্তব অবাস্তব বিম্বের পার্থক্যটা পড়বা, অনেক গুরুত্বপূর্ণ এটা। বাস্তব অবাস্তব বিম্বের পার্থক্য আসবে পরীক্ষায়, বলে দিলাম। হ্যাঁ, বাস্তব অবাস্তব বিম্বের পার্থক্য আসবে পরীক্ষায়। এই কনসেপ্টটা দেখো। উত্তল দর্পণকে অভিসারী অপসারী দর্পণ কেন বলা হয়? আলোক রশ্মি উত্তল দর্পণের উপর আপতিত হয়ে কি হয়েছে বলতো? প্রতিফলিত রশ্মি কি হয়ে গেছে বলতো? মনে হইতেছে একটা বিন্দুতে মিলিত হয়েছে বলে মনে হচ্ছে, সে তো এটাই কি হচ্ছে, তো এটাই কি বলতো? এর নাম অপসারী দর্পণ বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এগুলি আমরা শেয়ার করে নিব, তোমরা আশা করি করতে পারবে এগুলো। চলো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, আজকের যতগুলি অধ্যায় আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এটা, সেটা হচ্ছে কি বলতো? 10 স্থির তড়িৎ। তাহলে স্থির তড়িৎ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে চলো দেখে কি করা যায়। একটি প্লাস্টিকের চিরুনি পশমি কাপড়ে ঘষে ছোট ছোট কাগজে কাটা আনলে জমিতে লেগে যায়, এরকম এখন কি বলতো? তড়িৎগ্রস্ত হয়ে যায়। ছোটকাল থেকে জানো তোমরা, যে কোনো পরমাণু আধান নিরপেক্ষ, কারণ পরমাণুতে সবসময় সমান সংখ্যক ইলেকট্রন আর প্রোটন থাকে। পরমাণু তড়িৎগ্রস্ত হয় যখন ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে। সত্য কথা না, তার মানে এটা মিথ্যা কথা। ইলেকট্রন প্রোটনের সংখ্যা তারতম্য ঘটলে, নিউট্রন প্রোটন সংখ্যা সমান হলে, তাহলে শুধু কি হবে? 2 নাম্বার হবে। মুক্ত ইলেকট্রন থাকে লোহা, মানে ছোট ধরনের ধাতুর মধ্যে থাকে, কাগজ, সিরামিক, তেল, এগুলির মধ্যে তো আর থাকে না। অসীম দ্রুততে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু একক দন্তকান্তে যে কাজ করতে হয়, কাজ মানে বিভব আর বল মানে প্রাবল্য। কাজ মানে বিভব, বল মানে প্রাবল্য। তোমাকে যদি আমি একটা প্রশ্ন বলি, যে প্রশ্নটা পরীক্ষায় আসবে, গুলি মিস হবে, এই প্রশ্নটা আসার সম্ভাবনা মিস হবে না, সেটা হচ্ছে পৃথিবীর বিভব শূন্য কেন? পৃথিবীর বিভব শূন্য কেন? তাহলে পৃথিবীর বিভব কেন শূন্য হয় আমরা কি জানি বলতো? পৃথিবীর বিভব কেন শূন্য হয়? পৃথিবী একটা বস্তু, যেই বস্তুটার বিভব চেঞ্জ হবে কখন? যদি ধনাত্মক চার্জ চেঞ্জ হয়। আমরা বলছিলাম তোমাদের, যদি ধনাত্মক চার্জ চেঞ্জ হয় বাড়ে, তাহলে বিভব বাড়বে, ধনাত্মক চার্জ কমলে বিভব কি কমবে। কিন্তু পৃথিবী কি ইলেকট্রনের ভান্ডার, ইলেকট্রনের সমুদ্র থেকে যদি 1 বালতি পানি নাও, তাহলে কি হয় না? সমুদ্রের পানির তারতম্য হয় না। ঠিক একই রকম ভাবে পৃথিবী থেকে যদি তুমি কি করো, 2-1 বালতি কি করো পানি নিয়ে নাও, অথবা 2-1 বালতি পানি পৃথিবীর মধ্যে কি করো দিয়ে দাও,
তাহলে সরি পৃথিবী থেকে 2 ফালতু ইলেকট্রন তুমি যদি নিয়ে নাও বা ইলেকট্রন দিয়ে দাও, তাহলে তার পজিটিভ চার্জের কোনো তারতম্য হবে না। তার কারণ কি বলতো, তার তো মানে অফুরন্ত আছে ইলেকট্রন, সেজন্য পৃথিবীর বিভব কখনো চেঞ্জ হয় না। আর যেহেতু চেঞ্জ হয় না, তাই তো এটাকে শূন্য বিভব ধরা হয়। এটা আমি ব্যাখ্যা দিলাম, এখানে সুন্দর করে ব্যাখ্যা লিখে দিয়েছি, স্লাইড শেয়ার করা থাকবে, তোমরা অবশ্যই এটা দেখে নিবা, এটা পরীক্ষায় আসবে বলে দিলাম আমি। তড়িৎ বিভব তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এগুলি পারবা, এগুলি নিয়ে কথা নাই, এই প্রশ্নটা নিয়ে কথা আছে আমাকে। তাহলে দেখো এখানে দুটো চার্জ দেওয়া আছে, মাধ্যম দেওয়া আছে, একটু মনে রাখতে হবে, ছোট্ট করে একটু বলে দিই তোমাকে। সেটা হচ্ছে কখনো যদি কোনো তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া থাকে, একটা ভাষা আছে তড়িৎ মাধ্যমাঙ্ক, ঠিক আছে, বায়ু ছাড়া অন্য যে কোনো মাধ্যমে, এটা মনে রাখবা, বায়ু বা শূন্য মাধ্যমের তুলনায় অন্য যে কোনো মাধ্যমে কি হবে বলতো, বলের মান কমবে, কখনো বাড়বে না। তার মানে দুইটা চার্জকে বায়ু বা শূন্য মাধ্যমে রাখলে সবচেয়ে বেশি বলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। অন্য যে মিডিয়ামেই রাখুক না কেন, বলটা এর থেকে কি হবে, কমই হবে। তারপরে আসো, বলো বাবা, আবার বলো। শূন্য মাধ্যমে রাখলে, শূন্য মাধ্যমে রাখলে মানে শূন্য মাধ্যম এবং বায়ুতে রাখলে প্রায় সেমই ধরা হয়। তারপরেও তুমি যদি তুলনা চাও তাহলে অবশ্যই শূন্য মাধ্যম, কারণ বায়ুতে কত বলতো, বায়ুতে হচ্ছে বায়ু মাধ্যমাঙ্কের তুলনায় শূন্য মাধ্যমে বল 0.005 গুণ বেশি। ইন্টারভিউতে শিখাবো না, এটার একটা কনসেপ্ট আছে, এটার নাম হচ্ছে মাধ্যমাঙ্ক। হ্যাঁ, ওকে। তারপরে দেখো এত এত চার্জ পরস্পর থেকে এত দূরে আছে, বায়ু মাধ্যমে কে এর মান দেওয়া আছে, বা চার্জ দুটির মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। চার্জ দুটির মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তাহলে আমি যদি চার্জ দুইটার মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান বের করতে চাই, কোন বিষয় F ইকুয়াল টু সূত্র কি বলতো, কে Q1 Q2 বাই কত বলতো, ডি স্কোয়ার বা আর স্কোয়ার, সমস্যা নাই। কে এর মান কত বলতো, 9 × 10⁻⁴ কত, 9 কত একটা 120, এটা মাইনাস দিতে পারো নাও দিতে পারো, -90 বাই কত বলতো 0.5 স্কোয়ার, মান বসাই দিবা, মাইনাস থাকবে এত নিউটন, মাইনাস উঠাই দিয়া এত নিউটন কি লিখে দিবা, আকর্ষণ বল। আকর্ষণ বল নেগেটিভ হলে আকর্ষণ বল, পজিটিভ হলে বিকর্ষণ বল। আসো, চার্জিত বস্তু যদি সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রবল শূন্য হবে, সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রবল শূন্য হবে, তাহলে একটা পজিটিভ একটা কি বলতো নেগেটিভ। আমরা বলছিলাম যদি একটা পজিটিভ চার্জ থাকে আর একটা কি বলতো নেগেটিভ চার্জ থাকে, তাহলে এদের মাঝখানে তড়িৎ প্রবল শূন্য হওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নাই, কারণ মাঝখানে যদি +1 কুলম্ব চার্জ বসাই, তাহলে এই এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে এ বিন্দু কি করবে, আকর্ষণ করবে, সরি, এ বিন্দু কি করবে, বিকর্ষণ করবে। এ বিন্দু কি করবে, এ বিন্দু কি করবে, বিকর্ষণ করবে। কারণ কি বলতো, এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ, তাহলে কি করবে, এ বিন্দু বিকর্ষণ করবে আর এটা কি করবে, আকর্ষণ করবে। তাহলে দুইটা বল একই দিকে হইলে জীবনেও প্রাবল্য শূন্য হওয়ার সুযোগ নাই। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এইটা যদি এক্স দূরত্ব হয়, ছোট্ট চার্জ থেকে নিলে ভালো হয়, 90 থেকে দিব, 90 থেকে দূরত্বটা নিব, ছোট্ট চার্জ থেকে দূরত্বটা নিব। আবার বলি, মনে দিও, মনে রাখো, ছোট্ট চার্জ থেকে দূরত্ব নিব 120 কুলম্ব, এটা -90 কুলম্ব, এটা +1 কুলম্ব, এটা এক্স দূরত্ব, এই মাইনাস প্লাসকে কি করবে বলতো, মাইনাস, আগের চিত্র তো সেম চিত্র হয়ে গেল, তাহলে এরকম হবে, সরি দুঃখিত, এটা নিয়ে যাওয়া উচিত ছিল, সরি। তাহলে একটা 120 কুলম্ব এ বিন্দুতে ছিল, আরেকটা বি বিন্দুতে ছিল -90 কুলম্ব। মাঝখানে যখন নিয়েছিলাম, এক্স দূরত্বে নিয়েছিলাম, এখানে +1 কুলম্ব চার্জ বসিয়েছিলাম, এটা বিকর্ষণ করেছিল E1, এটা আকর্ষণ করেছিল E2, ফলে এখানে কখনোই লব্ধি প্রাবল্য 0 হওয়ার সুযোগ নাই। আর যদি কি করি বলতো, একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে, তবে আমরা কি করব, ছোট্ট চার্জ থেকে বাইরে সি বিন্দু ধরবো, এটা এ, এটা বি, এটা সি, এখানে +1 কুলম্ব বসাবো, এই মাইনাসটাকে আকর্ষণ করবে E2 আর এই প্লাসটাকে বিকর্ষণ করবে E1।
এখন ডাইরেকশন বিপরীত হয়েছে, তাহলে এটা এক্স দূরত্ব হবে, এদের দূরত্ব 1.5 মিটার ছিল। তাহলে সূত্র কি বলতো, E1 ইকুয়াল টু E2 নিব, E1 এর মান কত বলতো, কে কত বলতো, Q1 বাই এক্স স্কোয়ার, কে কত বলতো, Q2 বাই কত 1.5 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখান থেকে মান বের করে আমরা কিসের মান বের করে নিতে পারবো বলতো, বল বের করে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। কোনো প্রবলেম হলে আমাকে জানাও। ক্লিয়ার ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার। হ্যাঁ, এটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, এটা আসবে পরীক্ষায়। হ্যাঁ, তারপরে আসো ট্রান্সফরমার লাগবে না তোমাদের, স্থিতিতে ট্রান্সফর্ম করতে থেকে আসলো, এটা ভুল দিছে, এটা ভুল ভুল ভুল, এটা করতে হবে না। হ্যাঁ, আচ্ছা, এই অবি বস্তুটির মধ্যকার ক্রিয়াশীল বলের মান কত, কোনো বিষয় না, উভয় গোলকের ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, উদ্দীপকের কাজ দণ্ড দ্বারা কোন গোলককে আহিত করা সম্ভব, অ্যান্সার দুইটাকেই করা সম্ভব। পজিটিভ চার্জও সম্ভব, নেগেটিভ চার্জও সম্ভব। পজিটিভ চার্জ দিয়ে যদি আবেশ প্রক্রিয়া করি তাহলে নেগেটিভ চার্জে চার্জ দিতে হবে। পজিটিভ চার্জ দিয়ে যদি আমি আবেশ প্রক্রিয়া করি তাহলে নেগেটিভ চার্জে চার্জ দিতে হবে। আর নেগেটিভ চার্জ দিয়ে যদি আমরা কি করি বলতো, আর পজিটিভ চার্জ দিয়ে যদি স্পর্শ পদ্ধতি করি, মনে করলে এই মার্কারটা আছে, মার্কারটার মধ্যে আমি স্পর্শ করাইলাম, যখন স্পর্শ করাবো তখন কি হবে বলতো, পজিটিভ চার্জ এটার মধ্যে চলে যাবে, কারণ এটা জিরো বিভব, এটা উচ্চ বিভব। যখন স্পর্শ করাবো তখন এখান থেকে পজিটিভ চার্জ অথবা এখান থেকে কিছু ইলেকট্রন এখানে আসবে, ফলে এটা অলরেডি পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। কোন একটা চার্জ দিয়ে দুই ভাবে, এখানে কিন্তু বলে নাই, যদি বলতো আবেশ প্রক্রিয়ায় কোনটা চার্জিত করা যাবে, তাহলে আবেশ প্রক্রিয়ায় পজিটিভ চার্জ দিয়ে শুধু নেগেটিভই করা যাবে।